বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মায়ার বাঁধন চতুর্থ পার্ট নিয়ে আবারও চলে এলাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। একটা অন্ধকার রুমে আমাকে আটকে রাখা হয়েছে। জানালা দিয়ে একটু একটু করে আলো বাতাস আসতেছে, তবে সেটা অন্ধকারে গ্রাস করতে পারছে না। কিছু সময় পর কেউ একজন এসে দরজাটা খুলে আমাকে বাড়ির সবার সামনে নিয়ে গেল। বুঝতে পারলাম এটা যেহেতু প্রেমিলি। মেয়ের বাবা মা, চাচা চাচি, দাদা দাদি সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। হয়তো আমরা বিশ্বাস করতে পারছি না তাদের মেয়ে আমার মতো একজন ছেলের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আসলে সত্যটা তারা এখনও জানে না। আমার স্পেহা মেয়েটাকে বাদে কাউকে চিনতে পারছি না। আমার মনে হলো এবার হয়তো আমাকে কিছু বলার সুযোগ দিবে। আমি যে মেয়েটার কিছুই হই না সেটা সবাইকে বোঝাতে পারবো, কিন্তু এমন হলো না। স্পেহার বাবা আমার দিকে না তাকিয়ে স্পেহাকে প্রশ্ন করতে লাগলো। তিনি স্পেহাকে বললেন, আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে এই ছেলেটার সাথে তুমি পালিয়ে যেতে চেয়েছিলে। তোমার পছন্দটা খুব বাজে। এই ছেলেটার মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে? তখন স্পেহা বলো, না বাবা, ওকে আমি চিনি না। ওর সাথে আজকে রাতে প্রথম দেখা হয়েছে আমার। এখন তার বাবা বললেন, তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলো, তাই তো? যদি সত্য বলো তাহলে এই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দিব, সেজন্যে ভয় পাচ্ছ। না বাবা, আমি সত্যি বলছি। তখন তার বাবা বললেন, তোমার কথা বিশ্বাস করব না, এবং তুমি যা ভাবছো সেটাও করব না। এই ছেলেটাকে কেউ ধরবেও না, চুবেও না। এই ছেলেটার সাথে তোমার বিয়ে হবে, না হলে আমার পছন্দ করা ছেলেকে তোমার বিয়ে করতে হবে। তুমি সিদ্ধান্ত নাও কি করবে। প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরাম আয়েসে বেঁচে থাকবে, নাকি এরকম একটা চালচুলোহীন ছেলেকে বিয়ে করে অভাব অনটনে দিন কাটাবে? আমি আর কিছুই বুঝতে না পারলেও এটা খুব ভালো করেই বুঝতে পারলাম। এরা কেউ আমাকে নিজ থেকে কিছুই জিজ্ঞেস করবে না, যা বলার আমাকেই বলতে হবে। আমি তাদের বাপ মেয়ের কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে ভরলাম। আপনাদের সমস্যা কি? নিজেরা যা ইচ্ছে বলে যাচ্ছেন, আমার কথা শোনার কোনো প্রয়োজনই মনে করেন না। আর এই যে ম্যাডাম, আপনি এভাবে ভয়ে ভয়ে কথা বলছেন কেন? আর এই যে আপনি কি বাংলা বোঝেন না? আপনার মেয়ে এত করে বলার পরেও কেন বিশ্বাস করছেন না যে আমি তার বলপেন না? আর তাছাড়া আপনি বলেন তো, আর আপনার মেয়েকে আমি বিয়ে করব কেন? যাকে চিনি না জানি না তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাই এসব নাটক না করে আমাকে যেতে দিন। তখন তিনি তীব্রতার সুরেই বললেন, তোর রাজি হওয়াতে কিছুই যায় আসে না। আমার মেয়ে রাজি হলেই হবে। কাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে, আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে? আমার কথার কোনো গুরুত্ব দিলেন না কেউ। অবশেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকে বেছে নিল। আমাকে বেছে নেওয়ার কারণটাও আমার মস্তিষ্ক আর করতে পারলো না। এখন শুধু একটা কথাই মনে পড়ছে, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। আমি চাইলেও এত এত মানুষকে পাকি দিয়ে এখান থেকে পালাতে পারবো না। পরের দিন বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে হলো আমাকে। আমি কখনো ভাবি না আমার বিয়েটা এভাবে হবে। যে মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানলাম না তার সাথে আজ বিয়ে হলো আমার। এটা বুঝি নিয়তির খেলা? আল্লাহ যা চাইবে সেটার উপরে আমাদের মানুষের কোনো হাত নেই, ভাগ্যরও কোনো হাত নেই। সেটার প্রমাণ আমি নিজেই। বিয়ে করার জন্য কবুল কথাটা মুখ দিয়ে বের হচ্ছিল না। কবুল বলার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হলো। যার পাশে কেউ নাই, একজন মানুষও নাই যাকে আপন ভাবতে পারে। যার সাথে বিয়ে হচ্ছে সেও তো আপন না। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সবাই চলে গেল। আমাকে আর মেয়েটাকে একা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। বুঝলাম এটাই আমাদের বাসর ঘর। চারদিকে কাঁচা রজনীগন্ধা সমাহার, বিছানা প্রতিটি কোনায় কোনায় গোলাপের সুগন্ধ। কিছুক্ষণ পর এই বিছানাটাতে আমাকে ঘুমাতে হবে, তাও আবার একটা মেয়ের সাথে। এটা যেন বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখেছিলাম, কিন্তু না, এটাই কোনো স্বপ্ন না, বাস্তবে আমার সাথে এটাই হচ্ছে। নিজের বাসরটা এমন হবে কখনো ভাবিনি। মেয়েটার দরজায় লাগিয়ে দিয়ে আমার পাশে এসে বসলো আর বলল,
আসলে সরি এমনটা হবে বা কখনো হতে পারে ভাবিনি। আমার দোষ কি বলেন? দোষটা তো আপনারই। আপনি নিজ থেকে আমার সাথে কথা বলতে এসেছিলেন। আপনি যদি কথা বলতে না আসতেন তাহলে আপনার সাথে আমি কথা বলতাম না, গল্প তো করতামই না, আর আপনাকেও এমন অবস্থায় পড়তে হতো না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে আপনি বেটার। লোকটা অনেক বয়স্ক, তাই আপনাকে বেছে নিয়েছি। আমি মেয়েটার কথা শুনে 420 ভোল্টের একটা শট খেলাম। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটাও কত সহজে চরি বলে দিল আমার সাথে তার বিয়ে হয়েছে। এজন্যে তার মন খারাপের কোনো চিন্তাই দেখতে পেলাম না। তাই চোখে মুখে তাকিয়ে এই মেয়ে কি স্বাভাবিক না, কোনো সমস্যা আছে? স্বাভাবিক হলে তো এমন একটা বিয়েতে তার খারাপ লাগার কথা, কিন্তু তা লাগলো না। আমি কিছুই বলবো তাই আগে মেয়েটা বলল। আমার মনে হয় আবিরের বড় কোনো সমস্যা হয়েছে, না হলে এমনটা তো করার কথা না। আবির আমাকে ওর নিজের থেকেও বেশি চায়। ওর না আসার পেছনে কোনো কারণ আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আবারও পালাবো। আমি আপনাকে বিয়ে করার একটাই কারণ, আপনি আমাকে সাহায্য করতে পারবেন, যেটা ওই লোকটা করতো না। সবাই ভেবেছে বিয়ে যেহেতু হয়ে গেছে তাই আর আমাকে নিয়ে কোনো ভয় নেই। এই সুযোগটাই আমি কাজে লাগাতে চাই। আমি তার কথা শুনে বললাম, পাগল নাকি আপনি? পালাবেন মানে? যদি পালাই তাহলে বিয়ে করলেন কেন? আবার আমাকে বিপদে ফেলতে চাইছেন। আপনি চলে গেলেন তো মনে হয় আমাকে আর বাঁচিয়ে রাখবেন না। তখন মেয়েটা চাপা হাসি হেসে বলল, হ্যাঁ ঠিক বলেছেন। আমার বাবা খুব রাগী মানুষ। বাসর ঘরে নিজের বউকে ধরে রাখতে পারেনি, পালিয়ে গেছে, এটা শুনে নিশ্চয়ই আপনাকে মেরে ফেলবে। অনেক সময় পর মেয়েটা বলল, আপনার ব্যাগ কোথায়? আমি তো আগে সব কিছুই গুছিয়ে রেখেছি। আপনি তাড়াতাড়ি আপনার ব্যাগ রেডি করুন, এখন আমাদেরকে পালাতে হবে। এখন বাসার সবাই ঘুমিয়ে গেছে। আমি তার কথা শুনে কিছুই বলতে পারলাম না। তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমার এভাবে তাকানো দেখে সে বলল, হাঁ করে তাকিয়ে আছেন কেন? বাসর করবেন নাকি? বিছানায় কোলবালিশ আছে, এটার সাথে বাসর করুন। শখ কত আমার সাথে বাসর করবেন। যদি মরতে না চান তাহলে আমার সাথে আসুন, আর যদি বাছার ইচ্ছা না থাকে তাহলে কোলবালিশের সাথে বাসর করেন। আমি কোলবালিশের সাথে বাসর না করে আমার বিয়ে করা বউর সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোলবালিশের সাথে বাসর করলে হয়তো গ্রিচিন বুকে আমার নাম লেখা হতো। চাঁদে যেমন প্রথম মানুষ হিসেবে পা রেখেছিলেন আর্মস্ট্রং, তেমনি পৃথিবীর প্রথম কোনো মানুষ হিসেবে কোলবালিশের সাথে বাসর করে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারতাম আমি। কিন্তু তখন আমার বেঁচে থাকা হতো না, তাই বাঁচার জন্য ইতিহাসের পাতায় নিজের নামটাও লেখালাম না। তবে এটাও বা কম কিসের? বাসর না করে বউর সাথে পালিয়ে যাচ্ছি, এমনটা কি কখনো হয়েছে আগে? বিয়ের রাতে জামাই বউ বাসর না করে পালিয়ে গিয়েছে। ভাগ্য সম্পূর্ণ থাকলেও এটা হয়তো ইতিহাসের পাতায় রূপার অক্ষরে লেখা হতে পারে। স্পৃহার কথা মতো আমি তার পেছনে পেছনে যাচ্ছি। বাসার সবাই ঘুমিয়ে গেছে, একটা কাম্পনি পক্ষীও জেগে নেই। তবুও খুব সাবধানে বাড়ির সীমানাটা পার করলাম আমরা। প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম দুজনেই। এই সময়টাতে আমাদের দুজনের মাঝে বিশেষ কোনো কথা হয়নি। নিরাপদ একটা জায়গায় এসে স্পৃহা প্রথম যে কথাটা বলল সেটা হলো, আপনি চাইলে চলে যেতে পারেন। এখন আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন, আবার আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম হিসাব বরাবর। স্পৃহার কথা কেন জানি আমার ভালো লাগলো না। এভাবে কেউ আমাকে চলে যেতে বলতে পারে? তাছাড়া সে তো আমার বিয়ে করা বউ হোক না, সেটা পরিচিত শিকার, তবুও তো আমরা দুজন একে অপরের স্বামী স্ত্রী। আমার তার উপর খুব করে জোর খাটাতে ইচ্ছে করলো, কিন্তু কোনো এক অদৃশ্য আত্মা বাধার কারণে সেটা পারলাম না। আমি খুব নরম হয়ে সরল গলায় বললাম, এত রাতে আপনি এই জন্মস্থান শূন্যস্থানে ভয় পাবেন না। আর বলা তো যায় না কখন কি এসে ঝাঁপিয়ে পড়ে। দেশের অবস্থা তো জানেনি, যে হারে দর্শন হচ্ছে তার উপর আপনি অনেক সুন্দরী। আপনার উপর থেকে নজর সরানো অনেক টাফ। তাই বলছিলাম আরেকবার ভেবে দেখেন, সত্যি কি আমি চলে যাব নাকি আপনার সাথে থেকে যাব? আমার কথা শুনে স্পৃহা আগের স্বাভাবিক অবস্থায় কিছুটা হলেও ভয় পেল। তাই আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তবে সকাল হলে আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে, মনে থাকে যেন। আমি তার কথা শুনি হ্যাঁ না কিছুই বললাম না, শুধু মাথা নাড়ালাম। সারা রাত স্পৃহার সাথে কাটানো, আমি অনেক কথা বলেছিলাম তার সাথে। আমার অতীতের বেদনায়ক দিনগুলো
কথা তাকে শোনালাম, তবে সে এক মুহূর্তের জন্য আমার জন্য মন খারাপ করলো না, বরং সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তায় পড়ে গেল। কারণ সারা রাত ফোনের পর ফোন দিচ্ছে, তার কোনো খোঁজ পাওয়া গেল না। দিন হলো তার ফোন বন্ধ। সকালে যখন তাকে আমি বললাম, তাহলে কি এখন আমি চলে যাব, যেহেতু এখন আর আমাকে আপনার প্রয়োজন নেই, আমি থেকে বা কী করব? তখন সে রাগী কণ্ঠে বলল, চলে যাবেন মানে? আমি কি চলে যেতে বলেছিলাম আপনাকে? আপনি আমার সাথে যতদিন থাকবেন ততদিন না আমি আপনার বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি। তখন আমিও রাগে চোখে তার দিকে তাকিয়ে বললাম, মানেটা কি? সব কিছুই আপনার ইচ্ছে মতো হবে নাকি? আপনি নিজে বাঁচার জন্য আমাকে বিয়ে করলেন, অথচ আপনি চাইলে আপনার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারতেন, তাহলে আর আমাকে এত ঝামেলায় পড়তে হতো না। আর এখন বলেছেন আপনার কথা শুনতে হবে, মগের মূল্যক নাকি? এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।